একজন আসামির তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে সে হাজারখানেক মানুষ নিজের হাতে গুলি করে হত্যা করে নদীতে, সুন্দরবনে, সাগরে ভাসিয়ে দিয়েছে। পদ্ধতিটা কি ছিল? যে হঠাৎ করে মাইক্রোবাসে এসে আপনাকে যে কোনো এক জায়গা থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ বেঁধে নিয়ে গেল সাদা পোশাকধারী, আপনি নাই, আপনার পরিবার থানায় দৌড়াচ্ছে, জিডি নেওয়া হবে না, মামলা নেওয়া হবে না, হাইকোর্টে যাবেন, রিট পিটিশন চলবে না, কারণ ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, পুলিশ নিয়েছে কিনা নেয়নি, পুলিশ তো স্বীকার করেনি, সুতরাং মামলা চলবে না। কিন্তু তিনি নাই হয়ে গেছেন, তারপর কোনোদিন আর ফেরত আসেননি। পরিবার জানে না যে তিনি জীবিত না মৃত হয়ে থাকলে কবে মারা গেছেন, মারা গিয়ে থাকলে কোথায় কবর হয়েছে, কিছুই পরিবার জানে না। তার জন্য দোয়া করবে, যে আর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, মিলাদ মাহফিল করবে, কিছুই করার সুযোগ নেই। সন্তান জানে না তার পিতার কবর কোথায়। এইভাবে যে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, কিভাবে? গাড়িতে তুলেই টর্চার শুরু করত। প্রথমে হাত কাটতো বা আঙ্গুল কেটে ফেলতো, সুই ঢুকাতো, ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করত, কখনো হাতুড়ি দিয়ে, হ্যামার ছিল একজন আসামি, তার গাড়িতে 10 কেজি ওজনের একটা হাতুড়ি থাকতো, বেশি যেগুলো ডেঞ্জারাস মনে হতো প্রথমেই তাদেরকে মাথায় আঘাত করে খুলিটা ফাটিয়ে দিত। অথবা বলস মেশিন বলে একটা মেশিন ছিল, ব্যাটারি চালিত ইলেকট্রিকিউট করার মেশিন, আসামিকে ধরে জিপের মধ্যে বা মাইক্রোবাসে তুলে তার জেনিটালে এটা লাগিয়ে তাকে ইলেকট্রিকিউট করা শুরু করত। এরপরে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি ঘুরিয়ে তাদের গোপন যে বন্দিশালায় সেখানে নিয়ে যেত। সেখানে টর্চারের যে ভয়াবহতা, সেইখানে আঙ্গুল কেটে ফেলা, কবজি কেটে ফেলা, চোখ তুলে ফেলা, মুখের মাংসগুলো প্লায়ার্স দিয়ে তুলে ফেলা, এরপরে তাদেরকে আবার ঝুলিয়ে পিটানো, ইলেকট্রিক চেয়ার, যেটার ছবি বারবার আমরা দেখিয়েছি, আপনারা কেউ ক্যাচ করেননি, মানে আপনারা বলতে বাংলাদেশের সাংবাদিকরা, সেখানে বসিয়ে হাত পা বেঁধে চেয়ারটা এরকম ঘুরতো। তো একটা মানুষকে যখন সেকেন্ডে বা মিনিটে কয়েকশো বার এরকম দ্রুত বেগে ঘুরানো হবে, তার কি অবস্থা হয় সেটা আপনাদের কল্পনা করা উচিত। সেগুলো কিন্তু রয়ে গেছে এখনও। মই ছিল, একটা ধাতব মই ছিল, মইয়ের উপরে এভাবে শুইয়ে রেখে হাত পা আটকে দিয়ে মইটাকে আবার এরকম ঘুরানোর, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানোর ব্যবস্থা ছিল। এই যে টর্চারের ম্যাটেরিয়াল, পাশের রুমে বন্দীদেরকে সারা রাত ধরে টর্চার করা হতো। এই পাশ থেকে আপনি চিৎকার শুনতেন যে বয়স্ক মানুষ শিশুর মতো চিৎকার করছে, সারা রাত মারত, ভোরবেলা হলে রেখে চলে যেত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অন্ধকার রুমে আপনাকে বন্দি করে রাখছে, চোখ বন্ধ করে। এই যে ট্রুথ কমিশন, এই যে ট্রুথ, এটা দুনিয়ার কাছে প্রকাশ করার আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্ন আসে কোত্থেকে, কিভাবে আসে? জুলাইয়ের যে শহীদরা, তাদের পরিবারের যে ট্রমা, কিভাবে রাষ্ট্র কি সেটা অ্যাড্রেস করেছে? কয়জন শহীদ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে, কয়টা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? এখনও থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় আহতরা চিকিৎসাধীন আছে, বাংলাদেশেও চিকিৎসাধীন আছে। শিশু যে মুসা, যার এখন কৃত্রিম খুলি নিয়ে বেঁচে আছে, একটা শিশু, অথবা যে সমস্ত পরিবার তাদের শিশু সন্তানকে হারিয়েছে, আহাদ, রিয়াগোপ, জাবির, ইব্রাহিম, নাইমা, এদের পরিবারের যে ট্রমা, তারা অপেক্ষা থাকে, ওই ঘরের দরজা থেকে বোধহয় বাচ্চাটা দৌড়ে আসলো, আমার শিশু সন্তানটি আর কখনো আসবে না। রাষ্ট্র তাদের ব্যাপারে তো এখনও রাষ্ট্রীয়ভাবে সেই রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে, ট্রুথ এবং রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা আলোচনা হয়, এগুলো বিবেচনার কোনো পর্যায়ে এটা বিবেচনার যোগ্য নয়, আনলেস অ্যান্ড আনটিল এই কাজগুলো করা হবে। এরপরে হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম ট্রানজিশনাল জাস্টিসের। যে প্রতিষ্ঠানগুলো, যে বাহিনীগুলো এই অপরাধগুলো করেছে, সেগুলো রিফর্ম করতে হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ গুমের। আলোচনা উঠলো র্যাবকে ব্যান্ড করে দেওয়া হবে, ব্যান্ডও হয়নি, তার রিফর্মও হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, প্রত্যেকের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের ব্যাপারে যে নেসেসারি রিফর্ম দরকার, তা তো কিছুই করা হয়নি। তার মানে কি, এগুলো যদি থেকে যায় একইভাবে, আগামীতে এই অপরাধের পুনরাবৃত্তি হওয়া সমূহ আশঙ্কা সবসময় থেকে যাবে। ইতিমধ্যেই এই নতুন বাংলাদেশে আবারও একটা গুমের ঘটনা ঘটেছে, যেটা কোস্ট গার্ড করেছে খুলনায় অথবা বরিশালে। তাহলে কি হচ্ছে, যে গুমের জন্য যে আইনটা করা হচ্ছিল সেটাকে আপনারা ল্যাপস করে দিলেন। তার মানে কি, আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই আইনগুলো না করার অর্থ হচ্ছে যে এই গুমের কালচার একদিন আবার ফেরত আসবে। আজকে আপনি ক্ষমতায় আছেন, মনে করছেন আমাকে তো আর ধরতে পারবে না। আপনি যে আজকে আছেন ক্ষমতায়, কালকে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দল আছে, কেউই তো পার্লামেন্টে নাও থাকতে পারে। সেদিন হয়তো এমন এক শক্তি থাকবে ক্ষমতায়,
সেদিন আপনাদেরকে আবারও একই পদ্ধতিতে গুম করা হবে। তাহলে সেই দিনের জন্য আপনারা কেন প্রস্তুতি নিচ্ছেন না? কিসের সাথে আপনারা আপোষ করছেন আমরা তো বুঝতে পারছি না। এই আকাঙ্ক্ষা থেকেই তো তরুণেরা, আবু সাইদরা এরকম বুক পেতে গুলিটা গ্রহণ করেছিল। তারা তো কোনো কিছু ভয় পায়নি, গুলিকেও ভয় পায়নি, প্রতিবেশী রাষ্ট্র সেনাবাহিনী নিয়ে আসবে সেটা ভয় পায়নি, এপিসিকে ভয় পায়নি, ড্রোনকে ভয় পায়নি, হেলিকপ্টারকে ভয় পায়নি। যে তরুণেরা আপনাদেরকে মুক্ত করার জন্য জীবন দিল, তাদের আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করে আপনার অর্জনটা কি আপনারা কি বুঝতে পারছেন না? অবশ্যই এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। এইরকম বিপ্লব, এরকম গণ অভ্যুত্থান শতাব্দীতে কয়টা ঘটে? দুনিয়াতেই বা কয়টা ঘটে? আমরা তো সৌভাগ্যবান, এটা এই শতাব্দীতে আমাদের জেনারেশন করে দেখিয়েছে এবং বাংলাদেশ সেই অনন্য গৌরবের অধিকারী। এই ডকুমেন্টেশনের ব্যাপারে জাতিসংঘের যে রিপোর্ট, এইটা আমাদেরকে যতটা হেল্প করেছে দুনিয়ার কাছে, এই তাদের যে পেছনের অপরাধগুলোকে এত অকাট্যভাবে তুলে ধরেছে, এটার নিউট্রালিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না, এটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না। এত বড় ডকুমেন্ট থাকার পরেও আমাদের কেন তাদের দল হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অথবা বাকি যে ব্যবস্থাগুলো গ্রহণ করার দরকার সেগুলো আমাদের গ্রহণ করতে বাধাটা কোথায়? 5 নম্বর শর্তটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের, যে এইটা স্মৃতি সংরক্ষণ করতে হবে। এই যে জুলাই জাদুঘর, কেন কিসের বাধা জানি না, এটা ওপেন তো করতে হবে, অবিলম্বে ওপেন করতে হবে, এটা আমরা দাবি করছি আজকে এখান থেকে। এই যে গণহত্যার স্মৃতি, অপরাধের যে স্টোরি যেগুলো আমরা বললাম, সেগুলো প্রত্যেকটা জাদুঘরে জীবন্ত করে রাখা, ইতিহাসে, কবিতায়, গল্পে, উপন্যাসে, ফিল্মে, ডকুমেন্টারিতে, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র এইটাকে সংরক্ষণ করতে হবে চিরদিনের জন্য, যে আগামী 100 বছরেও কেউ যেন কখনো এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করার দুঃসাহস আমার জনগণের উপরে না দেখায়। এই ট্রানজিশনাল জাস্টিসের এই যে 5টা ক্রাইটেরিয়ার কথা বললাম, এগুলো ফুলফিল করার পরে যারা এই সমস্ত এখন সিনিয়র সাংবাদিক সেজে নানান টকশোতে গিয়ে এই গণহত্যাকারীদের পক্ষে বয়ান উৎপাদন করার চেষ্টা করে, তাদেরকে এগুলোর আলোকে জবাব দিতে হবে। এবং এদেরকে কেন মিডিয়াতে ডাকা হয় আমরা জানি না। এদের কোনো ন্যূনতম স্কোপ থাকা উচিত নয় জুলাই উত্তর বাংলাদেশে। যারা ন্যারেটিভ উৎপাদন করেছে মানুষকে মারার পক্ষে, আপনারা দেখবেন রুয়ান্ডাতে যখন ICTR বলে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা, সেখানে হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে যে গণহত্যার যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু রেডিওর একজন সাংবাদিকেরও সাজা হয়েছিল। কারণ তার অপরাধ ছিল সে রেডিওতে প্রচারণা চালাতো যে তুৎসি যারা সংখ্যালঘু গোষ্ঠী, তাদেরকে সে তেলাপোকা বলতো। এই যে ককরোচ পার্টি ভারতে, ককরোচ ইনিএনজি বলা হতো ওদের ভাষায়। তাহলে ককরোচ হিসাবে ওদের পরিচয় করাতো, যাতে করে ওদেরকে মারাটা বৈধ হয়। তার মানে হত্যাকাণ্ডকে বৈধ করার ন্যারেটিভ উৎপাদন করেছিল সে, তার জন্য তার শাস্তি হয়েছিল, বিচার হয়েছিল। বাংলাদেশে কত সাংবাদিক আছে যারা এই ন্যারেটিভ উৎপাদন করেছিল, ছাত্রদেরকে জঙ্গি বলেছিল, রাজাকার বলেছিল, তাদেরকে সন্ত্রাসী বলেছিল, বয়ান উৎপাদন করে নাই? তাদেরকে প্রপারলি ICTতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের মুখোমুখি করা উচিত, গণহত্যার ন্যারেটিভ তৈরি করার দায়ে। তাদের বিরুদ্ধে মার্ডার কেসে আটকে রাখাটা যুক্তিসঙ্গত না। আপনি যেভাবে কিছু সাংবাদিক অ্যারেস্টেড আছে, আজকে সমালোচনা হয় সাংবাদিকদের বিরুদ্ধে আটকে রাখছেন, তাদের বিচার হচ্ছে না, চার্জ হচ্ছে না। আমি মনে করি তাদের বিরুদ্ধে মামলা যেটা হওয়া উচিত সেটা এখনো হয়নি। তারা গণহত্যার সম্মতি উৎপাদন, গণহত্যার ন্যারেটিভ তৈরি, গণহত্যার উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত তাদের এই সমস্ত কয়েকজন যারা আছে, বিশেষ করে যারা শীর্ষস্থানীয় এই কাজের জন্য, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত। এবং আজকেও যারা পেছনের গণহত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করবে, তাদেরকে সকল গণমাধ্যম থেকে বয়কট করা উচিত। তাদের কোনো স্পেস থাকা উচিত না। গণহত্যাকে গ্লোরিফাই, জাস্টিফাই করার জন্য যারা দাঁড়াবে এই বাংলাদেশে, তাদের কোনো স্পেস বাংলাদেশে থাকতে পারবে না, থাকা উচিত নয়। আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে এক মহাকাব্যিক এক গণ অভ্যুত্থান, এক বিপ্লব, এটা তো একটা পরিপূর্ণ বিপ্লব। শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, নারী, বৃদ্ধ, শিশু, শ্রমজীবী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, পুলিশ, তাদের সদস্যরা, তাদের সন্তানেরা, পরিবারের সদস্যরা সবাই তো এসে নেমেছিল। এক মহাকাব্যিক বিপ্লব, অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে এই জাতির জন্য। এই সুযোগ আমরা হেলায় হারাতে দেব না। এর জন্য যত চাপ তৈরি করা দরকার সরকারের উপরে, আমরা সেই চাপ তৈরি অব্যাহত রাখব ইনশাল্লাহ। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়
যে মহান লক্ষ্য অর্জনের জন্য আমরা জীবন দিয়েছিলাম, আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল, আবু সাইদ, মুগ্ধ, রিয়াগব, জাবির, ইব্রাহিম, আনাস, আসহাবুল ইয়ামিন, কত নাম। এই প্রত্যেকটি মানুষের আত্মত্যাগকে সামনে রেখে এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে কোনো অবস্থায় আমরা ব্যর্থ হতে দেব না, ইনশাল্লাহ ব্যর্থ হতে আমরা দেবও না বাংলাদেশে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।